চ্যাম্পিয়ন্স লিগ 2024-25-এর নকআউট প্লে অফস আর হিয়ার। ইতিহাসে প্রথমবারের মতো একটা ঐতিহাসিক নকআউট প্লে অফস রাউন্ড আপনার জন্য ওয়েট করছে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গল এবং বুধবার অপেক্ষা করছে একটা গার্গান্টুয়ান ক্ল্যাশ। সবকিছু নিয়ে কথা হবে, তাই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফসের মঙ্গলবারের প্রথম লেগের প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন দেখে নেব। তবে তার আগে চ্যাম্পিয়ন্স লিগের সেই আধ্যাত্মিক পয়েন্ট টেবিলের পার্ট শেষ। এখন আপনার সামনে চলে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের একটা রাউন্ড অফ 16-এর বার্থ থেকে নকআউট পর্বের পরবর্তী রাউন্ডগুলোতে ফাইনাল পর্যন্ত যে ফিক্সচার লাইন আপগুলো দাঁড়াবে সেটা, তার শুরুটা হোক এই নকআউট প্লে অফসে কোন দল কাদের সঙ্গে ফেস করছে সেটা নিয়ে। সেটা যদি আমরা দেখতে পারি তবে এখানে আপনাদের জন্য পয়েন্টের অর্থাৎ যে নাম্বারটা রয়েছে 9-24 আতালান্তা ক্লাব ব্রুজ, ডর্টমুন্ড স্পোর্টিং 10-23, এই নাম্বারগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এই ক্লাবগুলো তাদের পয়েন্ট টেবিলে সেই অবস্থানে শেষ করেছে এবং তার মাধ্যমেই একটা ড্রয়ের পর এই লাইন আপ অফ ম্যাচেসগুলো পাওয়া গেছে নকআউট প্লে অফসে। 2 রাউন্ডের প্রথম লেগ দ্বিতীয় লেগ মিলে এই দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। তার পরবর্তীতে রাউন্ড অফ 16-এ বসে আছে তাদের জন্য লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লিভারকুজেন, লিল, অ্যাস্টন ভিলা। নকআউট প্লে অফসের এই ম্যাচগুলো থেকেই এই 8টা দল পেয়ে যাবে রাউন্ড অফ 16 তাদের অপোনেন্ট এবং এখানে টেস্টি কিছু ফিক্সচার আপনার জন্য থাকতে পারে একটা মিলান ডার্বি, থাকতে পারে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে একটা মাদ্রিদ ডার্বি, কিংবা ম্যানচেস্টার সিটির সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ, থাকতে পারে বায়ার্ন মিউনিখের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ, কিংবা লিভারকুজেনের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ। অনেকগুলো সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার সূত্রপাতটা শুরু হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের গার্গান্টুয়ান ম্যাচ দিয়ে। ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান ক্লাসিকো 6 বছরের মধ্যে পঞ্চমবার, টানা চতুর্থবার। Here we go again. স্যান অ্যান্ড্রিয়াসের মিমটার মতো করে না বললেই নয়, কারণ পেপ গুয়ার্দিওলা এবং কার্লো আনচেলত্তি বছরের এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে মাথায় এক ধরনের সেট করেই ফেলেছেন যে হয়তো একে অপরের বিপক্ষে ফেস করা লাগতেই পারে চ্যাম্পিয়ন্স লিগে। যেমন নভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল একে অপরের বিপক্ষে গ্র্যান্ড স্ল্যামগুলোতে ফেস করতেন, ঠিক একইভাবে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের ফিক্সচার আরেকবার আপনার সামনে চ্যাম্পিয়ন্স লিগে। তবে আগের বছরগুলোর মতো যেরকম টেস্টি গার্গান্টুয়ান ফিক্সচার বা ম্যাচ আপনাদেরকে এই দুটো দল উপহার দিয়েছে, এই মৌসুমের প্রেক্ষাপট চিন্তা করলে দুটো দলের অবস্থা কিছুটা নাজুক এবং যেখানে রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স কিন্তু ফ্র্যাজাইল টিম ইন দিস সিজন রিয়াল মাদ্রিদ যখন ম্যানচেস্টার সিটির মাঠে ঘরের মাঠে খেলতে যাচ্ছে, দুই দলেরই আসলে কনসার্নের জায়গা রয়েছে এবং কনসার্নের বড় জায়গা হচ্ছে দুই দলের ব্যাকলাইন এবং স্পেসিফিক্যালি রিয়াল মাদ্রিদের ব্যাকলাইন। যখন আপনি চিন্তা করবেন তার মাঝখানে সেই ব্যাকলাইনের নতুন অ্যাডিশন লুকাস ভাস্কেজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না। অর্থাৎ আপনি একবার খেয়াল করে দেখেন রিয়াল মাদ্রিদের একদম প্রথম সারির ডিফেন্স লাইনটা ম্যানচেস্টার সিটির ম্যাচে থাকবেন না রুদিগার, ডেভিড আলাবা ACL কাটিয়ে ফিরেছিলেন, তিনি আবার ইনজুর্ড হয়ে গেছেন, মিলিয়তা দাও আগে থেকেই নেই। আপনি তাহলে আসলে মাদ্রিদের ব্যাকলাইনে কাকে দেখবেন? আপনি কি জাকোবো রামনকে শুরু করবেন? আসেনসিওকে হয়তো আপনি শুরু করাতে পারছেন লেফট সেন্টার ব্যাকে, হয়তো শুয়ামেনি তিনি খেলতে পারেন। এখন আপনি কামাভিঙ্গাকে লেফট ব্যাকে খেলাবেন নাকি ফেরলান মেন্দিকে আসলে কার্লো আনচেলত্তি খেলাবেন, নাকি জাকোবো রামন তিনি রাইট ব্যাকে শুরু করবেন, নাকি আগুয়াদো রাইট ব্যাকে শুরু করবেন, নাকি শেষ পর্যন্ত ভালভের্দেকেই রাইট ব্যাকে শিফট করাতে হতে পারে? অনেক ধরনের ইকুয়েশন কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে, ইকুয়েশন নিয়ে ভাবতে হচ্ছে পেপ গুয়ার্দিওলাকেও। তিনি খুসানভকে উড়িয়ে এনেছেন লস থেকে। খুসানভের শুরুটা ভালো হলো না, কিন্তু শেষ পর্যন্ত তিনি মোটামুটি সেটেল করা শুরু করেছেন। কিন্তু খুসানভের কি আসলে রিয়াল মাদ্রিদকে ফেস করার মতো সেই নার্ভটা এখন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে? তার একটা ডেবিউ হতে পারে দিয়াজের সঙ্গে। ম্যানচেস্টার সিটির ব্যাকলাইনেও অনেক ধরনের ইনজুরি সমস্যা রয়েছে, সেখানে স্টোনস মাঝখানে FA কাপের ম্যাচে পরে নেমেছেন। এই ম্যাচটা কেন ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সট বিচার করলে এই দুইটা দলের মধ্যে যেই দলটা জয়ী হয়েছে তারাই কিন্তু স্পেসিফিক্যালি শেষ কয়েকটা সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসছে। গত সিজনে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সেই দুর্দান্ত কোয়ার্টার ফাইনাল ফিক্সচার, একটা পেনাল্টি শুটআউটের পর তাদেরকে আলাদা করা গেল, যেখানে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ উঠে গেল সেমিফাইনালে। সেখান থেকে রিয়াল মাদ্রিদের আপরলা 15, কিন্তু কিংবা আগের সিজনে সেই চমৎকার একটা ফিক্সচারে যেখানে ম্যানচেস্টার সিটি 4-0 গোলে রিয়াল মাদ্রিদকে একদম উড়িয়েই দিল, কিন্তু ঠিক আগের বছরের ফিক্সচারে
1% রিয়ালিটি 99% ফেথ, সেই লা রেমন্তাদা রিয়াল মাদ্রিদের তারপরের গল্পটা আপনারা সবই জানেন। এই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি না করে আপাতত বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সেটাতে একটু থাকা চাই। এবং বর্তমান ঘটনা যেহেতু ঘটছে, রিয়াল মাদ্রিদের রেফারি সংকট নিয়ে, রেফারি সংক্রান্ত অনেক অভিযোগ আছে, তাদের জন্য বলে রাখা ভালো রিয়াল মাদ্রিদের এবং ম্যানচেস্টার সিটির এই ম্যাচটাতে রেফারিং এর দায়িত্ব পাচ্ছেন ফ্রেঞ্চ রেফারি ক্লেমো তুপা, এবং তাকে নিয়ে মাদ্রিদ টিভি চাইলেও কোনো ধরনের সমালোচনার ভিডিও বের করতে পারবে না। তার কারণ হচ্ছে ক্লেমো তুপা যত ম্যাচ অফিশিয়েট করেছেন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে, সবগুলো ম্যাচই রিয়াল মাদ্রিদ জিতেছে, একটা ম্যাচ বাদে, সেটা বায়ার্ন মিউনিখের সঙ্গে গত মৌসুমের সেই সেমিফাইনালে 2-2 গোলের ড্র হওয়া ছাড়া, যেখানে মাদ্রিদ সবগুলো ম্যাচ জিতেছে। লিভারপুলের এগেইনস্টে তারা 2022-এর ফাইনালটাও জিতেছে, যেখানে ক্লেমো তুপা তিনি অফিশিয়েট করেছেন। তার বিপক্ষে খুব একটা কমপ্লেইন থাকার কথা না। ম্যানচেস্টার সিটি আপাতত এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না। ম্যানচেস্টার সিটির আরও অনেক বিষয় মাথা ঘামানো রয়েছে রিয়াল মাদ্রিদেরও। রিয়াল মাদ্রিদের মাথা ব্যথার জায়গা হচ্ছে যখনই কোনো বিগ গেমে পারফর্ম করার ব্যাপারে এসছে, কালেকটিভলি সেই জায়গাতে রিয়াল মাদ্রিদ ফেইল করে গেছে। আপনি বার্সেলোনার দুটো ম্যাচের কথা বলেন, আপনি এসি মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার কথা টেনে আনতে পারেন, যেখানে এসি মিলানের কাছে রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছিল। লিলের ম্যাচটা বলতে পারেন, শুধুমাত্র আতালান্তাকে সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে এই বিগ গেমে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ডমিনেট করে হারাতে পেরেছে। এর বাইরে যখনই কোনো বড় ম্যাচে পারফর্ম করার ব্যাপার রয়েছে, সেখানে অনেকগুলো ডিপার্টমেন্টে রিয়াল মাদ্রিদের অনেক বড় বড় ইস্যু রয়েছে। প্রথম বড় ইস্যু সেটা হচ্ছে ফ্রন্ট ফুট প্রেসিং। আপনি যখন বার্সেলোনার ম্যাচটা দেখেছেন লা লিগাতে, তখন বেলিংহাম নয়, ভিনিসিউস এবং এমবাপের মধ্যে প্রথম লাইন অফ প্রেসিং এ অনেক ধরনের সমস্যা দেখা গিয়েছে, যেটা মূলত পেদ্রিকে অনেক বেশি ইন্টেগ্রাল স্পেস দিয়েছে তাকে অপারেট করে বলটা সামনে প্রোগ্রেস করার জন্য। এবং পরবর্তীতে যে ঘটনাগুলো দেখা গিয়েছে, কার্লো আনচেলত্তি পরবর্তীতে তিনি ট্যাকটিক্সটা শিফট করেছেন, সেকেন্ড হাফে গিয়ে মাদ্রিদ তাদের ইন্টেন্সিটি বিল্ড আপ করেছে। এখন আপনি বলতে পারেন যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের ঢিমে তালে খেলাটা তো এর আগের সিজনেও দেখা গেছে, সেটা আগের সিজনে কাজ করেছে, ঠিক আছে, কিন্তু এই সিজনে তো আসলে কাজে লাগছে না। তার ফলে রিয়াল মাদ্রিদ খুবই স্লোলি আসলে প্রত্যেকটা ম্যাচ শুরু করছে। সেটা আতলেতিকো মাদ্রিদের প্রথম হাফের ম্যাচটাও আপনি টেনে ধরে আনতে পারেন, যেটা যেহেতু একদমই শুরুর ঘটনা। এবং প্রেসিং ইস্যু যখন আসছে, তখন প্রেসিং এর ব্যাপারে আসলে বেলিংহামও তিনি এটা নিয়ে অভিযোগ করেছেন যে বাকি যারা তিনজন রয়েছেন রদ্রিগো বাদে, অর্থাৎ এমবাপে এবং ভিনিসিউসকে তিনি প্রেসিং এর ব্যাপারে আরো বেশি উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে কার্লো আনচেলত্তি তিনিও প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই বিগ ফোর অর্থাৎ বিএমভিআর কে বড় ম্যাচে শুরু করানোটা আসলে কার্যকর কোনো সিদ্ধান্ত হতে পারে না। কিন্তু সেই জায়গা থেকে তিনি আসলে আবার ব্যাক ট্র্যাকও করেছেন, কথাবার্তা বলেছেন আসলে এটা একটা কালেকটিভ ইস্যু, ডিফেন্সিভ ইস্যুটা, যেখানে তিনি বলছেন তাদের ব্যাকলাইন একদমই নেই। কথা তিনি ভুল বলেননি, কিন্তু যখন আসলে বিগ ম্যাচ আসে, আপনি এরকম বিগ হিটার্স শুরু করাচ্ছেন বিএমভিআর এর মতো, তাদের কাছ থেকে আপনি এক্সট্রা এফোর্ট এক্সপেক্ট না করলে, ম্যানচেস্টার সিটি ফল্টার করছে ঠিক আছে, কিন্তু ম্যানচেস্টার সিটির সঙ্গে ওই একটা জায়গায় ভুল করে বসলে ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড লাইন আপনাকে ভোগাবেই। এখন আপনি ম্যানচেস্টার সিটি নিয়ে কথা বলতে পারেন যে ম্যানচেস্টার সিটির জন্য লেইটন ওরিয়েন্টকে হারানোটাই যখন কষ্টকর হয়ে গিয়েছিল, এবং আর্সেনালের সঙ্গে যখন তারা 5-1 গোলে হেরে যায়, সিটির সেই ইস্যুগুলো এখনো সলভ হয়নি। আপনি যখন দেখবেন ওই স্কেয়ারি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের পর সিটি কিছুটা বাউন্স ব্যাক করেছে, কিন্তু তারপরও শেষ 23টা ম্যাচে ম্যানচেস্টার সিটির জয় মাত্র 8টা, এবং আর্সেনালের কাছে ওই 5-1 গোলে হারের পরই আসলে সবকিছু পরিষ্কার হয়ে গেছে যে পেপ গুয়ার্দিওলার স্পেসিফিক্যালি মিডফিল্ডে এখনো বড় সমস্যা রয়েছে। লেইটন ওরিয়েন্টের সঙ্গে গুন্দোগান অনেক বেশি সাফার করেছেন সেই মিডফিল্ডে বলটা কন্টেইন করতে, এবং মিডফিল্ডে বল হারালে মাদ্রিদের সঙ্গে আপনাকে অবশ্যই অনেক বেশি সাফার করতে হতে পারে, কারণ আপনি সাধারণত মাদ্রিদের ম্যাচের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে এক্সপেক্ট করবেন বলে পজিশন রেখেই তারা চান্সেস ক্রিয়েট করতে চাইবে, কারণ মাদ্রিদ সাধারণত সিটির বিপক্ষে কখনো ওভাবে ফ্রন্ট ফুটে প্রেস করে বলটা উইন করার চেষ্টা নাও করতে পারে। হয়তো কিছুটা ডিপে সিট ব্যাক করে তারা ম্যানচেস্টার সিটিকে ইনভাইট করবে, সেখান থেকে ডিরেক্টলি ট্রানজিশনে এমবাপে এবং ভিনিসিউসকে রিলিজ করে দিয়ে সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টা হতে পারে। গত মৌসুমে আমরা দেখেছি যখন রদ্রিগো এবং ভিনিসিউস একই ফ্ল্যাঙ্কে অপারেট করে ম্যানচেস্টার সিটিকে তারা র্যাটেল করেছেন, কিন্তু এইবার তো কাইল ওয়াকার নাই। সেই কাইল ওয়াকারের জায়গায় রাইট ব্যাক রোলে কে শুরু করেন সেটাও কিন্তু একটা বার্নিং কোয়েশ্চেন ম্যানচেস্টার সিটির জন্য। যেহেতু ম্যানচেস্টার সিটি তারা পজিশনাল প্লে নিয়েই খেলার পায়তারা করতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তখন আপনার সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া যেতে পারে যে ওমার মারমুশকে কিভাবে আপনি অ্যাকুমুলেট করবেন এই ম্যানচেস্টার সিটি লাইন আপে। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে যখন মারমুশ খেলেছেন একটু লেফটে কিংবা সেকেন্ড স্ট্রাইকার রোলে, তাকে ডিরেক্টলি আপনি লঞ্চ করে দিলেই তার কাছ থেকে ভালো ফলাফলটা পাবেন। হল্যান্ডের ঠিক পেছনে সেই ব্যাপারটা আমরা চেলসির ম্যাচে দেখেছি, যে চেলসির ম্যাচে তিনি 12টা ডিরেক্ট রান নিয়েছিলেন ওমার মারমুশ, এবং যেটা প্রিমিয়ার লিগে একটা নতুন ডেবিউটেন্ট প্লেয়ারের জন্য একটা রেকর্ড ছিল। সেই ম্যাচে
চেলসিকে খুবই ইজিলি ম্যানচেস্টার সিটি হারিয়ে এসেছিল, কিন্তু সেই ট্যাকটিক্সটা আসলে হয়তো রিয়াল মাদ্রিদের ম্যাচে পেপ গুয়ার্দিওলা কাজে লাগাবেন না। সেক্ষেত্রে মারমুশের স্ট্রেংথটা তিনি কিভাবে কাজে লাগাবেন? তবে আরেকটা বড় সমস্যা যেটা এই দুই দলের জন্য, সেটা হচ্ছে এই দুই দলের জোন অফ কন্ট্রোলে রাইট ফ্ল্যাঙ্কে, যেটা নিজেদের হাফে এখনো কিন্তু সেই জায়গাটাতে বড় সমস্যা রয়ে গেছে। কারবাহাল নাই, এটা বোঝাই যাচ্ছে মাদ্রিদের কারণে। এটা একটা বড় কারণ সেই জায়গাতে মাদ্রিদের এই সিজনে জোন অফ কন্ট্রোলটা একটু আলাদা। আপনারা অপটার এই অ্যাশ জোনটা দেখতে পাচ্ছেন। অ্যাশ জোন মানে হচ্ছে যে এই জোনে মাদ্রিদের অত বেশি ডমিনেন্সটা নাই। সেই একই ব্যাপারটা দেখা যাচ্ছে ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও, যেখানে আসলে ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে আপনি এক্সপেক্ট করবেন যে পুরো জায়গাতে এই পার্পল লাইন অফ বক্সেস থাকবে, সেটা ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও কিন্তু আসলে ওভাবে জোন অফ কন্ট্রোলটা নাই। তবে মাদ্রিদের জন্য একটা বড় আশা জাগা নিয়ে ব্যাপার, সেটা হচ্ছে দানি সেবায়োস নিজেকে যেভাবে রিইন্টিগ্রেট করেছেন, এবং সম্ভবত যেহেতু ভালভের্দে রাইট ব্যাক রোলে খেলেন, সেক্ষেত্রে সেবায়োস এবং মদ্রিচকেই আসলে মিডফিল্ডটা বেলিংহামের সঙ্গে অপারেট করতে হতে পারে। সেবায়োসের পিন পয়েন্ট পাসিংগুলো সেই ফ্ল্যাঙ্ক নয় হাফ স্পেস ধরে কিন্তু ম্যানচেস্টার সিটিকে ভালো রকম বিপদে ফেলতে পারে। বলটা তিনি কন্টেইন করে সামনে প্লেয়ারদেরকে, সেটা বেলিংহাম হোক বা রদ্রিগোকে হোক, তিনি কিন্তু ফ্রি করে দিতে পারে। এবং রদ্রিগো এবং ভিনিসিয়াস যদি উইথটা মেনটেন করে ভালো মতো খেলতে পারেন, তবে ম্যানচেস্টার সিটিকে ভালো রকম প্রেসার দেওয়া সম্ভব, যেটা দেখা গেছে গুন্দোগান এবং সিলভা এই সিজনে অন্তত সাস্টেইন করতে তাদের অনেক কষ্ট হয়েছে। এখন ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের ম্যাচ, তার মানে আপনি ফ্রন্ট লাইনকে ফায়ার করতেই দেখবেন। স্পিকিং অফ ফ্রন্ট লাইন, এই প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে খেলতে নামবেন এমবাপে, যিনি একটা দুর্দান্ত ফর্মে রয়েছেন। 23টা গোল তার সব কম্পিটিশন মিলে হয়ে গেছে। আপনি ভুলে যাবেন না রদ্রিগোর কথা, যেই রদ্রিগো শেষ 14টা ম্যাচে 10টা গোল করেছেন, এবং রদ্রিগোর ডিফেন্সিভ আউটপুট রিয়াল মাদ্রিদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং বেলিংহামের আরেকটা রোল, যেটা বেসিক্যালি যেহেতু রিয়াল মাদ্রিদের কোনো নাম্বার 9 নেই, সেক্ষেত্রে যখন দুই ফ্ল্যাঙ্ক বা দুই ওয়াইড স্পেস থেকে দুইজন প্লেয়ার অপারেট করছেন, বেলিংহামের বক্স রোলটা, তিনি হোসেলুর রোলটা প্লে করেন একদম শেষ মুহূর্তে বক্সে যেয়ে পাউন্স করে গোল করা। সেটা আতলেতিকো মাদ্রিদের ম্যাচে আমরা দেখেছি, তার হেড থেকে গোল করার চেষ্টা করেছেন। ভিনিসিয়াসের কথা তো না বললেই নয়, ম্যানচেস্টার সিটিকে র্যাটল করার জন্য ভিনিসিয়াস তো প্রস্তুতি আছেন। তবে হল্যান্ড ফাইনালি 10টা শেষ 10টা ম্যাচে 7টা গোল পেয়েছেন, উইচ ইজ আ রিলিফ ফর ম্যানচেস্টার সিটি অ্যান্ড পেপ গুয়ার্দিওলা। ফোর্ডেনও কিছুটা মনে হচ্ছে ফর্মে ফিরেছেন, এবং কেভিন ডি ব্রুইনা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন ম্যানচেস্টার সিটির জন্য, সেটা লেইটন ওরিয়েন্টের ম্যাচেই আরেকবার টের পাওয়া গেছে। অনেক তো ট্যাকটিক্যাল এবং ভেতরের আলাপটা হলো, দিন শেষে আসলে 90 মিনিটে নির্ধারণ হয়ে যাবে যে এবারের কিস্তিতে 6 বছরে পঞ্চমবার টানা 4বারের মতো এবার নকআউটস প্লে অফে ম্যানচেস্টার সিটির ঘরমাঠ এতিহাদে প্রথম কাটিং এজটা কে রাখতে পারে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে। ঠিক 10টা বছর আগেও এই দলটা স্তাদ ব্রেস্তোয়া, যাদেরকে আমরা ছোট করে ব্রেস্ট বলে ডাকি, সেই দলটা লিগ 2তে খেলতো, অর্থাৎ লিগ আর নিচের ডিভিশনে লিগ 2তে খেলা দলটা গত বছর তারা থার্ড হয়ে ফিনিশ করার কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগের এইবারের আসরে, এবারের ঐতিহাসিক আধ্যাত্মিক আসরে তারা খেলার সুযোগটা পায়। এবং হোয়াট আ সিজন দে হ্যাভ প্রডিউসড। 4টা জয়, 1টা ড্র, 3টা হারের পর তারা জিতেছে পিএসভির সঙ্গে, যে পিএসভি একসময় চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, তারা ড্র করেছে গতবারের বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার লিভারকুজেনের সঙ্গে, নেক অ্যান্ড নেক ফাইট করেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে। সেই দলটা এখন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফস খেলতে যাচ্ছে। আপনি এই দলটার মানে ব্রেস্টের এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, যেই দলটার জার্সিতে আসলে একটা ইয়োগার্ট কোম্পানি মানে দইয়ের কোম্পানির স্পন্সর, তারা খেলতে যাচ্ছে পিএসজির সঙ্গে লিগ চ্যাম্পিয়ন, এবং যেই পিএসজিকে আপনি এক্সপেক্ট করেননি যে তারা নকআউট প্লে অফসে খেলবে সেই দলটার সঙ্গে, সেখানেই আপনি দুইটা দলের ডিসপ্যারিটি বুঝতে পারেন যে দুই দলের মধ্যে পার্থক্যটা কত। তবে ব্রেস্টের এই রূপকথার মতো সিজনটাকে পিষে ফেলার জন্য পিএসজির চাইতে ভালো অপোনেন্ট আর হয় না, কারণ ঠিক এক সপ্তাহ আগেই লিগ আর ম্যাচে এই দুই দলের দেখা হয়েছিল, সেখানে 2-5 গোলে পিএসজি একেবারে ইজিলি ডিসপ্যাচ করে দিয়েছে এরিক রয়ের টিমকে। এবং হু ওয়াজ দ্য হ্যাট্রিক স্কোরার? দেমবেলে, উসমান দেমবেলে, যিনি স্টুটগার্টের ম্যাচেও হ্যাটট্রিক করে পিএসজিকে নিশ্চিত করেছেন যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফসে পিএসজির জায়গাটা হবে। এবং আপনি দেমবেলের এই স্ট্যাটটা দেখেন, শেষ 10টা ম্যাচে উসমান দেমবেলে 16টা গোল করছে, যেই উসমান দেমবেলে লাস্ট 3 সিজন ধরে একের পর এক ট্রোলের শিকার হয়েছেন, অনেক কটু কথার শিকার হয়েছেন, যিনি পিএসজির হয়ে তার একটা চমৎকার সিজন তিনি ব্যাক করতে পেরেছেন। এখানে অল ক্রেডিট গোস টু লুইস এনরিকে, যিনি পিএসজিকে সেই ম্যানচেস্টার সিটির ম্যাচের পর থেকে এমনভাবে ঘুরিয়ে এনেছেন। এই পিএসজি, এই থ্রেটেনিং পিএসজিকে আমরা অনেক দিন দেখিনি, সেটা কিলিয়ান এমবাপের সময়ও বা লিওনেল মেসির সময়, এবং এরকম কাটিং এজ
PSG কে আমরা দেখিনি। সেই লুই এনরিকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করেছেন 2027 সাল পর্যন্ত PSG তে লুইস এনরিকেই থেকে যাচ্ছেন। কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করেছেন আশরাফ হাকিমি, ভিতিন হিয়ারাও, তারা থাকছেন 2029 সাল পর্যন্ত। এখন ব্রেস্টকে ওইভাবে আসলে আপনি এই ম্যাচে ফেভারিট চিন্তা করবেন না, কারণ শেষ যে 42টা ম্যাচ পিএসজির সঙ্গে ব্রেস্ট খেলেছে মাত্র 3টা ম্যাচে ব্রেস্ট জয় পেয়েছে, যেটার শেষ জয়টা এসেছিল 1985 সালে। হয়তো নকআউট প্লে অফসেই ব্রেস্টের এই রূপকথার মৌসুমটা শেষ হয়ে যেতে পারে, বাট হোয়াট আ সিজন দে হ্যাভ প্রডিউসড। কিন্তু এই পিএসজির থেকে বাকি যে দলগুলো শেষ 8-এ জায়গা করে নিতে পারে, অর্থাৎ রাউন্ড অফ 16-এ তাদের অপেক্ষা করছে, তারা সাবধান হয়ে যান। কলো মুয়ানির ক্যারিয়ার রেট্রোস্পেক্ট চিন্তা করলে আপনার কোন কথাটা মাথায় আসে? এক্স্যাক্টলি আপনি যেটা ভাবছেন সেটাই, ওই যখন এমি মার্টিনেজ কলো মুয়ানির শটটা ঠেকিয়ে দিলেন। কিন্তু ফাইনালি কলো মুয়ানি সম্ভবত তার একটা রিডেমশন স্টোরি লেখা শুরু করেছেন তুরিনে গিয়ে। যিনি পিএসজিতে কোনো জায়গায় করতে পারলেন না, তিনি তুরিনে এসে একটা র্যান্ডেল কোলো মেইনিয়া শুরু করে দিয়েছেন। লাস্ট 3টা ম্যাচ যেখানে খেলেছেন 5টা গোল করে ফেলেছেন, এবং এইরকম প্রথম সেরিয়াতে 3টা গোল খেলে 3-এর অধিক গোল করা এর আগে একটা মানুষই মাত্র ইউভেন্তুসের হয়ে করতে পারছিল, সেটা 1990-91 সালে দ্য ডিভাইন পনিটেল রবার্তো বার্জিও। সেই বার্জিও রেকর্ডটাকে ছাড়িয়ে গিয়েছেন কলো মুয়ানি, এবং কলো মুয়ানির কারণে সম্ভবত ইউভেন্তুস তাদের ড্র করার যে বাতিক রয়েছে থিয়াগো মোত্তা, সেই ড্র করার বাতিক থেকে বেরোতে পেরেছে। কলো মুয়ানি ইজ ওয়াকিং লাইক অ্যান এলিট স্ট্রাইকার। ইউভেন্তুস ফাইনালি হয়তো কিছু একটা করে দেখাতে পারে, এবং তাদের সামনে নকআউট প্লে অফসে পিএসভি, যেই পিএসভিকে 3-1 গোলে হারিয়েই ম্যাচ ডে 1 থেকে একটা চমৎকার শুরু করেছিল ইউভেন্তুস চ্যাম্পিয়ন্স লিগে। তবে পিটার বশ অর্থাৎ পিএসভির কোচ একটা হুঁশিয়ারি বার্তা কিন্তু দিয়ে রাখছে। সেটা তিনি বলতেছেন যে এই পিএসভি যখন ইউভেন্তুসের সঙ্গে খেলেছিল সেই ইউভেন্তুসের সঙ্গে একটা খুব বাজে পারফরমেন্স তারা দিয়েছিল, কিন্তু এই ইউভেন্তুসের চাইতে পিটার বশের পিএসভি এখন অনেক ভালো একটা দল। তিনি একদম বলে কয়ে ঘোষণাই দিচ্ছেন যে ইউভেন্তুসের চাইতে এই পিএসভি বেটার। তিনি সেটা আসলে দাবি করতেই পারেন, কারণ এই পিএসভি তারা একদম শেষ ম্যাচ জিতে লিভারপুলকে 2-3 গোলে হারিয়ে এসছে। আপনি ডিবেট করতে পারেন সেই লিভারপুলের সেকেন্ড স্ট্রিং স্কোয়াড, থার্ড স্ট্রিং স্কোয়াড ছিল, কিন্তু একটা জয় তাটা জয়, এবং লিভারপুল যারা হচ্ছে প্রথম স্থানে থেকে শেষ করেছে চ্যাম্পিয়ন্স লিগে, তাদের বিপক্ষে জয় পাওয়াটা একটা বড় মোটিভেশন বুস্ট আপ। ইউভেন্তুসের জন্য মোটিভেশন বুস্ট আপটা হচ্ছে তারা শেষ 10 ম্যাচে মাত্র 3টা জয় পেয়েছে, কিন্তু লাস্ট এই কলো মুয়ানির কারণে তাদের জয়ের আপটিকটা একটু বেটার হয়েছে। তবে থিয়াগো মোত্তা একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, তার মিডফিল্ড একটা বড় চেঞ্জ তিনি করাবেন। হয়তো ডগলাস লুইসকে এই ম্যাচে আমরা দেখতে পারি পিএসভির সঙ্গে। পিএসভির ঘরোয়া রেকর্ডটা এই ভালো এই খারাপ, যদিও তারা শেষ 6 ম্যাচে 4টা জয় পেয়েছে, তার মানে এই ম্যাচটা ওই ম্যাচ ডে 1-এ যে রেজাল্টটা এসেছিল সেই রেজাল্টটা না আসলেও আপনি অবাক হবেন না। বেশ নেক অ্যান্ড নেক একটা ম্যাচ হতে পারে ইউভেন্টাস এবং পিএসভির ম্যাচটা তুরিনের মাঠে। স্পোর্টিং এবং ডর্টমুন্ডের ম্যাচটা একটা রীতিমতো ওয়াইল্ড কার্ড ম্যাচ, মানে যেই দলটা এই ম্যাচটা থেকে জিতে যাবে তারা উঠে যাবে রাউন্ড অফ 16-এ, এবং এই দুই দলের যেই রকম অবস্থা সেই তুলনায় আপনি এই দুই দলকে একদম সৌভাগ্যবানই বলতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের হিসাব করলে। আমরা একটু ডর্টমুন্ডের ব্যাপারে আসি। নিকো কোভাচ তিনি আসলেন ডর্টমুন্ডের কোচ হয়ে, এক্স বায়ার্ন মিউনিখ কোচ। তিনি প্রথম ম্যাচে এসেই খেললেন সিগনাল ইদুনা পার্কে, এবং সিগনাল ইদুনা পার্কে স্টুটগার্টের সঙ্গে 2-1 গোলে ডর্টমুন্ডকে হেরে যেতে হয়েছে। ঠিক আছে, তার প্রথম ম্যাচ তাকে মাফ করে দেওয়া যেতে পারে, কিন্তু সিগনাল ইদুনাতে হারা মানে একটা অশনি সংকেত, এবং নিকো কোভাচের জন্য সিগনাল ইদুনাতে হারাটা খুব অপরিচিত কিছু না। 7টা ম্যাচ তিনি সিগনাল ইদুনার ডাগ আউটে দাঁড়িয়েছিলেন অন্য দলের হয়ে, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের হয়ে 2বার, ভলফসবুর্গের হয়ে 2বার, বায়ার্ন মিউনিখের হয়ে 2বার। প্রত্যেকটা ম্যাচ নিকো কোভাচ হেরেছেন। এখন ডর্টমুন্ডের হয়েও তিনি সেই প্রথম যে ম্যাচটা খেলেন ডেবিউ ম্যাচে সেটাতে হেরে গেলেন। ডর্টমুন্ড যেই অবস্থানে শেষ করেছে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে সেটা মোটেও কেউ এক্সপেক্ট করেননি। নুরি সাহিন চাকরি হারিয়েছেন। ডর্টমুন্ডের সিজনটা মোটেও ভালো যাচ্ছে না। যেখানে গত মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললো, সেই ফাইনাল খেলা সিজনও কিন্তু তাদের খুব একটা ভালো ছিল না। সেই সিজনে তাদেরকে 7টা ম্যাচ হারতে হয়েছিল। এই সিজনে এসে সেটা তারা ছাড়িয়ে গেছে, অলরেডি তারা 8টা ম্যাচ হেরে গেছে। অ্যান্ড ক্যান ইউ ইম্যাজিন এই দলটা বুন্দেসলিগায় এই মুহূর্তে টেবিলের 11 নম্বর স্থানে বসে আছে। নট ভেরি ডর্টমুন্ড এস্ক। এবার আপনি আসেন স্পোর্টিং এর হিসাবে। স্পোর্টিং এর যখন ম্যানচেস্টার সিটিকে তারা হারালো 4-1 গোলে রুবেন আমোরিমের স্পোর্টিং, তখন ভাবা হচ্ছিল এই স্পোর্টিং প্রবলি অন্য সব দলকে চমকে দিয়ে ডিরেক্টলি রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে। শেষ পর্যন্ত স্পোর্টিং কোয়ালিফাই করেছে 23তম দল হিসেবে, এবং বোলোনিয়ার সঙ্গে সেই ম্যাচটা ড্র না করতে পারলে স্পোর্টিং এর কপালে দুঃখই ছিল। এই স্পোর্টিং এবং এই ডর্টমুন্ড যখন একে অপরকে ফেস করছে, স্পোর্টিং এর মাঠে এখন কাউকেই আপনি ওভাবে অ্যাডভান্টেজ দিতে পারবেন না। ইটস লাইক আ প্যান্ডোরাস বক্স ম্যাচ। যেই দলটা জিতে যাবে পরের রাউন্ডে তারা একটা খুব ইন্টারেস্টিং রাউন্ড অফ ফিক্সচার পেতে যাচ্ছে।
তবে যখন ডর্টমুন্ড স্পোর্টিং এর মাঠে খেলতে যাচ্ছে তখন ডর্টমুন্ডের জন্য একটাই বড় ব্যাপার, সেটা হচ্ছে ডর্টমুন্ডের ওরকম কোনো ইনজুরি সমস্যা নেই, ব্যাকলাইনটা একটু র্যাটেলড অবস্থায় আছে। সেরহিউ গিরাসি তিনি কনসিস্টেন্টলি গোল করে যাচ্ছেন, 31 ম্যাচে তার 24টা গোল রয়েছে, কিন্তু যখন গোল করার ব্যাপার আসে তখন আপনি বেশি রিলাই করবেন স্পোর্টিং এর ভিক্টর ইয়কেরেশের উপর, যেই ভদ্রলোক এই সিজনে 40 ম্যাচে 44টা গোল করে ফেলেছেন। তার কাছে আপনি এই ফিক্সচারে হয়তো গোলই এক্সপেক্ট করতে পারবেন। তবে রুবেন আমরিম যাওয়ার পর 2বার কোচ পরিবর্তন হয়েছে, রুই বোরহেস এসছেন, তারপরও স্পোর্টিং একটু হলো তাদের রাশটা টেনে ধরেছে, লিগে তারা এখনো শীর্ষস্থানে বসে আছে, অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে স্পোর্টিং তাদের ঘরের মাঠে লিসবো আলভালাদেতে কিছুটা হলো একটা অ্যাডভান্টেজ পাবে ডর্টমুন্ডের মাঠে। তবে এই ম্যাচে ইজ ভেরি মাচ আনএক্সপেক্টেড, অনেক কিছুই ঘটতে পারে, বরং সারপ্রাইজ এলিমেন্টটাই রাখা ভালো। আপনি জানিয়ে দিতে পারেন যে এই ম্যাচে কাটিং এজ অর্থাৎ অ্যাডভান্টেজটা কোন দলকে আপনি দিতে চান। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফসের 2 দিনের খেলা 11 এবং 12 ফেব্রুয়ারি মানে মঙ্গল এবং বুধবার। সেখানে মঙ্গলবার প্রথম লেগের ম্যাচ রয়েছে 4টা, রাতটা শুরু হবে ফেব্রুয়ারির 11 তারিখ রাত 11:45 গিনগাম্পের সাদ হুতে ব্রেস্ট ভার্সেস পিএসজির ম্যাচ দিয়ে। যখন রাত 2টা বাজবে তখন আপনার সামনে মেইন ইভেন্ট 3টা ম্যাচ, ইউভেন্তুস পিএসভি আইনহোভেনের ম্যাচ আপ তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে রাত 2টায় ম্যাচ রয়েছে। সেই সময় স্পোর্টিং সিপি বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটা হবে স্তাদিও জোজে আলভালাদে লিসবনে। কিন্তু মেইন ইভেন্ট চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি 2022-23 চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ভার্সেস রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ, তাদের ম্যাচ এতিহাদ স্টেডিয়াম ম্যানচেস্টারে ফেব্রুয়ারির 12 তারিখ রাত 2টায়। এই ম্যাচগুলোর প্রেডিকশন আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, এবং রিয়াল সবকিছু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং ইউরোপের যা ঘটনাগুলো ঘটে গেছে সবকিছু নিয়ে 5 মিশালি রিফাত মাসুলের 5 মিশালি দেখতে চাইলে লিংক এবং ডেসক্রিপশন তো আছেই। তবে আপনাদের প্রেডিকশন স্পেশালি রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।